নমস্কার, স্টাডিইQ বাংলাতে তোমাদের প্রত্যেককে জানাই সাদর অভিনন্দন। ইন এনসিইআরটি সমাধান একটু বড় হয়ে গেছি, ক্লাস 9 এর জিওগ্রাফি কভার হয়ে গেছে, ক্লাস 10 এর জিওগ্রাফি স্পেশালি যেটা কিনা ইকোনমিক্যাল জিওগ্রাফি বা হিউম্যান জিওগ্রাফিকে রেফার করে, সেই জায়গাটা আজকে আমরা কভার করব। প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট, ডিটেলিংসে আলোচনা করব, ইংরাজিতে রাখা আছে। আবারও মনে করে দেবো, ইফ ইউ ওয়ান্ট দ্য পিডিএফ ডেফিনেটলি ডোন্ট ফরগেট টু জয়েন টু studyIQ বাংলার চ্যানেল বা আমার পূজা ফর বেঙ্গল টেলিগ্রাম চ্যানেলে। সেখানে গেলে পরেও তুমি এটা ডিটেলিংস পেয়ে যাবে, এটার ফ্রি পিডিএফ পেয়ে যাবে। গুগলে গিয়ে তুমি এনসিইআরটির বই ডাউনলোড করতে পারো। ক্লাস 10 এনসিইআরটি চ্যাপ্টার 1 আজকে আমরা শুরু করব। 2 ভাগে ভাগ করব বা 3 ভাগেও হতে পারে, অ্যাকর্ডিং টু দ্য লেন্থ অফ দ্য চ্যাপ্টার। মাথায় রাখবো, যত বেশি ডিটেলিংস আমরা এখানে আলোচনা করতে পারি, মাইনর ডিটেলিংসের ভেতর দিয়ে যাব। একদম অনেকে বলছিল যে একদম লাইন বাই লাইন বোঝাতে, এখন অ্যাকচুয়ালি লাইন বাই লাইনই বোঝাতে হবে, আদারওয়াইজ আই ডোন্ট ওয়ান্ট টু স্কিপ এনি পোর্শন ফ্রম হিয়ার। সো বেসিক্যালি আমরা কি করতে চলেছি না, তো রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে কথা বলতে চলেছি। এবং এখানে দেখো প্রথমেই বলা হচ্ছে যে ক্যান ইউ আইডেন্টিফাই অ্যান্ড নেম দ্য ভেরিয়াস আইটেম ইউজড ইন মেকিং দ্য লাইফ কমফর্টেবল ইন আওয়ার ভিলেজ অ্যান্ড টাউন্স, লিস্ট দ্যাট আইটেম অ্যান্ড নেম দ্য মেটেরিয়াল ইউজ ফর দেয়ার মেকিং। সো বেসিক্যালি পরিষ্কারভাবে প্রথমেই বলা হচ্ছে যে জাস্ট তোমার একটা ব্রেন স্ট্রমিং দেওয়া হয়েছে, যেখানে তোমাকে পরিষ্কার করে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি আমাকে বলো এরকম তোমার আশপাশের এরকম জিনিসগুলো যেগুলো তোমার জীবনকে অনেক বেশি কমফোর্টেবল করে উঠেছে, তোমার জীবনকে অনেক বেশি স্বাচ্ছন্দ্য করেছে, এরকম কি বিষয়বস্তুগুলো তুমি জানো বা এই ব্যাপারে বলা হচ্ছে, এবং সেগুলো কি মেটেরিয়ালস, তার কি মেটেরিয়ালস দ্বারা সেগুলো তৈরি হয়েছে। মানে তুমি বলতে পারো মোবাইল ফোন, সেখানে তুমি বলতে পারো মোবাইল ফোনের মেটেরিয়ালসগুলো কি কি, রাইট? বা তুমি ধরো তোমার ঘরের লাইটের কথা বলতে পারো, তার মেটেরিয়ালস কি, না তো বিদ্যুৎ, রাইট? এই সমস্তভাবে তুমি বলতে পারো, সেটা বলা হয়েছে। এভরিথিং অ্যাভেলেবল ইন আওয়ার এনভায়রনমেন্ট হুইচ ক্যান বি ইউজ দ্য স্যাটিসফাইড আওয়ার নিডস। বেসিক্যালি আমাদের এনভায়রনমেন্টে যা যা আমরা দেখতে পাই সেগুলো বেসিক্যালি কেন না, তো আমাদের যে নিডসগুলো, আমাদের যে প্রয়োজনগুলো, সেগুলোকে স্যাটিসফাই করার জন্য ইউজ করা হয়। এবং ইট ইজ টেকনোলজিক্যালি অ্যাক্সেসিবল, এবং টেকনোলজি বৈজ্ঞানিক প্রযুক্তি দ্বারা অ্যাক্সেসিবল, ইকোনমিক্যালি ফিজিবল, মানে টাকা পয়সা দিয়েও মানে এটাকে পয়সা সাপেক্ষ আমরা সহজে কিনতে পারি, এবং কালচারালি অ্যাকসেপ্টেবল ক্যান বি টার্মড অ্যাজ রিসোর্সেস। এবং এখানটায় কি বলা হচ্ছে না, তো এটা কিনা কালচারালি অ্যাক্সেসেবল, মানে প্রত্যেকের দ্বারাই এটাকে যদি অ্যাক্সেস করা যায় তাহলে তাকে কি বলবো না, তো রিসোর্সেস। এখানে দেখো, এখানে বলা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট রিলেশনশিপ বিটুইন দ্য নেচার, টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউশন। মাঝখানে আমরা কারা, হিউম্যান বিংরা রয়েছি। ফিজিক্যাল এনভায়রনমেন্ট কাকে বলা হচ্ছে, আমাদের নেচারকে বলা হচ্ছে। টেকনোলজি একটা পার্ট রয়েছে, আর একটা ইনস্টিটিউশনাল পার্ট রয়েছে। এই তিনটে যখন অ্যাড অন হয়, আমাদের হিউম্যান বিংয়ের নিডস পূরণ হয়। যদি বলা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানটায় দেখো রিসোর্সেসের এখানে একটা ছবি দেওয়া রয়েছে, হোয়াট ইট ইজ মিন টকিং অ্যাবাউট। রিসোর্সেসের যখন কথা বলা হয়েছে, রিসোর্সেস কয় রকম কি কি ভালোভাবে বুঝি। রিসোর্সকে যদি দেখি, আমরা রিসোর্সকে দেখতে পারি, রিসোর্সকে আমরা প্রথমে 2 ভাগে ভাগ করছি, একটা হিউম্যান রিসোর্স, একটা ন্যাচারাল রিসোর্স। ন্যাচারাল রিসোর্সকে কিভাবে ভাগ করা যায়, 2 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা হচ্ছে রিনিউয়েবল, মানে যেটা কিনা পুনর্নবীকরণ, ঠিক আছে, পুনর্নবীকরণ যোগ্য, আর এখানে নন রিনিউয়েবল, অপুনর্নবীকরণ যোগ্য, ঠিক আছে। এবং এই রিনিউয়েবল যদি দেখা যায় তাহলে এখানে দেখতে হবে রিনিউয়েবলের মধ্যে কি কি রয়েছে, কন্টিনিউয়াস অর নাও, মানে আবার মানে তৈরি, যেমন কি উইন্ড মানে বাতাস কি কন্টিনিউয়াস হবে? বাতাস কখনো কি শেষ হতে পারে? ডেফিনেটলি না, রাইট? And with that, what is the thing? The biological. What does mean by the biological resources? সেটা একবার দেখবো। বায়োলজিক্যালের মধ্যে 2টো ভাগ রয়েছে, একটা ন্যাচারাল ভেজিটেশন অ্যান্ড আনাদার ইজ ওয়াইল্ড লাইফ। ন্যাচারাল ভেজিটেশনের মধ্যে কি পড়ছে না, তো ফরেস্ট, এবং ওয়াইল্ড লাইফ মানে যেখানে অ্যানিমাল লাইফ রয়েছে। এবং এছাড়াও নন রিনিউয়েবলের মধ্যে কি আছে, রিসাইকেবল মেটালস রয়েছে, নন রিসাইকেবল আছে, যেমন ফসিল ফিউয়েল। নন রিনিউয়েবল মানে এটাকে পুনর্নবী করা যাবে না, এটার মধ্যে রিসাইকেবল প্রথমে হচ্ছে মেটালস, তারপরে নন রিসাইকেবল ইজ দ্য ফসিল ফুয়েল। এইবার যদি দেখি হিউম্যানের মধ্যে কি, স্ট্রাকচার অ্যান্ড ইনস্টিটিউশন, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। মানে হিউম্যান রিসোর্সকে যখন আমরা চেক করব তখন দেখব তার কি স্ট্রাকচার, তার কি ইনস্টিটিউশন, মানে কোন কোন সেকশন থেকে হিউম্যান রিসোর্স আসছে, আর তার কি কোয়ালিটি এবং তার কি কোয়ান্টিটি, সেই জায়গাটা আমরা চেক করব। এবার আমরা দেখি এখানটায় কি বলা হচ্ছে, ওয়েট। সো নেক্সট যেটা আমরা এখানে দেখতে চলেছি সেটা হচ্ছে দিস ওয়ান।
The process of transformation of things available in our environment involves an interactive relationship between nature. Even আমি এই মাঝখানে একটা কথা বলবো, যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য তো জরুরি, আর তাছাড়াও ক্লাস 10-এ যারা পড়াশোনা করছে, যদি বাড়িতে কোনো ভাই বোন থাকে তাদেরকেও ক্লাসটা দেখতে বলতে পারো, তাদের জন্য এটা হেল্পফুল হতে চলেছে, দ্যাট ফর শিওর, বিকজ যারা জিওগ্রাফি পড়ে ক্লাস 10-এর জন্য দিস ইজ ইম্পর্টেন্ট, রাইট? সো দ্য প্রসেস অফ ট্রান্সফরমেশন অফ থিংস অ্যাভেলেবল ইন আওয়ার এনভায়রনমেন্ট ইনভলভস অ্যান ইন্টারঅ্যাক্টিভ রিলেশনশিপ বিটুইন নেচার। এবং কি বলা হচ্ছে, টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউশনস, বিটুইন নেচার, টেকনোলজি এবং ইনস্টিটিউশন। যেমন আমি তোমাদের ছবিতে দেখালাম এখানে টেকনোলজি, নেচার এবং ইনস্টিটিউশন। হিউম্যান বিংস তারা কার সাথে করছে না, তো নেচারের সাথে তারা কিভাবে কানেক্ট করছে টেকনোলজির মাধ্যমে, এবং সেটার ফলে তারা কি তৈরি করছে, একটা অ্যাক্সিলারেট করছে, একটা ক্রিয়েট করছে নতুন একটা এনভায়রনমেন্ট। এবং ডু ইউ থিঙ্ক দ্যাট রিসোর্সেস আর ফ্রি গিফট অফ নেচার অ্যাজ ইজ অ্যাজিউম বাই মেনি? দে আর নট. Resources are function of human activities. Human being themselves are essential component of resources. Human being na to ki tara essential component of resources, ebong they transformed material available in our environment into resource and use them. Okay. নাও এখানে বলা হচ্ছে আমাদের যে হিউম্যান রিসোর্সেস সেইগুলো কিভাবে আমাদের কাছে আসছে এবং তাকে আমরা কিভাবে ট্রান্সফর্ম করিয়ে সেটা আমাদের সুবিধা মতো মেটেরিয়ালি ইউজ করছি, সেটা একটা ক্লাসিফাই করা হয় এবং অন দ্য বেসিস অফ কিছু উপায়। সেটা কিভাবে রিসোর্সকে ক্লাসিফাই করা হয়, অন দ্য বেসিস অফ অরিজিন, মানে বায়োটিক না অ্যাবায়োটিক, মানে জৈব না অজৈব, এবং অন দ্য বেসিস অফ এক্সস্টেবিলিটি, মানে কিরকম এক্সস্ট হয়, এটা কি পুনর্নবীকরণযুক্ত না অপুনর্নবীকরণযুক্ত, কি রিসোর্সেস পাচ্ছি সেটা। অন দ্য বেসিস অফ ওনারশিপ, তার ওনারশিপ কি ইন্ডিভিজুয়ালের হাতে আছে নাকি কমিউনিটির হাতে আছে, নাকি সেটা ন্যাশনাল প্রপার্টি নাকি ওটা ইন্টারন্যাশনাল প্রপার্টি, কোন জিনিসটা তুমি রিসোর্স করছে। অ্যান্ড অন দ্য বেসিস অফ স্টেটাস অফ ডেভেলপমেন্ট, মানে পোটেনশিয়াল ডেভেলপড স্টক অ্যান্ড রিজার্ভস। নাও আমরা যদি দেখি টাইপ অফ দ্য রিসোর্সেস, হোয়াট ইজ দ্য টাইপ অফ দ্য রিসোর্সেস সেটা আমরা দেখব। সো টাইপস অফ দ্য রিসোর্সেস অন দ্য বেসিস অফ অরিজিন। দেখো প্রথমে কিসের ডিভাইড করা হচ্ছে না, তো কোন অরিজিন থেকে এসছে। যখন আমরা রিসোর্স পড়ছি তখন তার অরিজিন কি, মানে সেটার কোথা থেকে আসছে, বায়োস্ফিয়ার থেকে, তার লাইফ কেমন আছে, সেটাকে হিউম্যান হিসাবে নাকি ফ্লোরা বা ফনা নাকি ফিশারিজ নাকি লাইফ স্টক এর আন্ডারে পড়ছে, কোন জায়গা থেকে সেই রিসোর্স আমরা পাচ্ছি। অ্যাবায়োটিক রিসোর্সেস কাকে বলা হয়, যে সমস্ত জিনিসগুলো, দেখো বায়োটিক রিসোর্স এবং অ্যাবায়োটিক রিসোর্স এখানে আমরা অলরেডি পড়েছি, বায়োটিক এবং অ্যাবায়োটিক, তাকে আমরা এখানে ডিটেলিংসে বোঝাচ্ছি। অ্যাবায়োটিক রিসোর্সের মধ্যে কি পড়ছে, অল দোজ থিংস হুইচ আর কম্প্রেসড অফ নন লিভিং থিং, মানে কি, যেমন ধরো পাথর, যেমন নদী, এই সমস্তগুলো কি অ্যাবায়োটিক রিসোর্সেস। এখান থেকে কি পাওয়া যাচ্ছে, বা নদীর যে জল বা মেটালস, দিস আর দ্য অ্যাবায়োটিক। অন দ্য বেসিস অফ দ্য এক্সস্টেবিলিটি, মানে কোন জিনিসটাকে আমরা কতটা ইউজ করতে পারবো, সেই ইউজের কথা যদি বলতে পারি, যেমন সোলার প্যানেল, ঠিক আছে, রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়ে, কিন্তু কোলের কথা যদি বলি, কয়লার কথা যদি বলি, সেটা নন রিনিউয়েবল এনার্জি, রাইট? তো সেটার কথাই বলা হচ্ছে জিওলজিক্যাল টাইমের সাথে যেটা বদলাতে থাকে, মিনারেলস এবং ফসিল ফিউলের কথা, অন দ্য বেসিস অফ এক্সস্টেবিলিটি সেটার কথা। অন দ্য বেসিস অফ ওনারশিপ, অন দ্য বেসিস অফ দ্য ওনারশিপ কাকে বলছে, যে এর মালিককে, কোনো একজন ব্যক্তি তার, মানে কোনো একটা একটা রিসোর্স পাওয়া যাচ্ছে, কোনো একটা উৎস পাওয়া যাচ্ছে, সেটার মালিককে, কোনো একটা সিঙ্গেল লোক তার মালিক, নাকি কোনো একটা কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো কমিউনিটি তার মালিক, কোনো গ্রাম তার মালিক, নাকি কোনো ন্যাশনাল প্রপার্টি ওটা, নাকি কোনো ইন্টারন্যাশনাল প্রপার্টি, দ্যাট ইজ বিন কল্ড দ্য ওনারশিপ, ঠিক আছে। যেমন দেখো এখানটা বলা হয়েছে, যেমন ponds, pasture land, plantations, these are community owned resources. What is called the community owned resources? যেমন ভিলেজ কমিউনিটির আন্ডারে কোনো কবরখানা, বা যদি দেখা যায় কোনো গ্রেজিং গ্রাউন্ড যেখানে চড়ছে মানে গবাদি পশুগুলো চড়ে বেড়াচ্ছে, সেই এরিয়াটা কার আন্ডারে পড়ছে না, তো গ্রামের কমিউনিটির আন্ডারে পড়ছে, তাই তো, ভিলেজার্সের কমিউনিটি আন্ডারে। এরপরে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো পুকুরও আছে। ন্যাশনাল রিসোর্সের মধ্যে দেখো টেকনিক্যালি যদি বলা হয়, টেকনিক্যালি অল দ্য রিসোর্সেস বিলং টু দ্য নেশন, মানে যে কোনো রিসোর্সেস যেটা দেশের লোকেদের জন্য তাকেই বলা হয় কি না, তো ন্যাশনাল রিসোর্সেস। দ্য কমিউনিটি হ্যাজ দ্য লিগাল power, the country has the legal power to acquire even private property for public good. So we have that power, the Indian government has that power, যে তারা পুরো ন্যাশনাল গুডসের জন্য, মানে পুরো দেশের ভালো করার জন্য তারা যে কোনো পাবলিক প্রপার্টিকে অ্যাকোয়ার করতে পারে। এবং দ্যাট হ্যাজ বিন সিন, দে অনেক সময় ক্যানেল, রোড, রেলওয়ে এগুলো কনস্ট্রাক্টেড হচ্ছে কিছু কিছু ইন্ডিভিজুয়ালের দ্বারা নেওয়া কোনো একটা ধরো জায়গার ওপর হচ্ছে, কিন্তু সেগুলো আলটিমেটলি তাদেরকে ভর্তুকি দিয়ে দেওয়া হয়, কিন্তু তারা আলটিমেটলি সেটা কি করে, ডেভেলপমেন্ট
অথরিটি এম্পাওয়ার্ড রয়েছে, আরবান ডেভেলপমেন্ট অথরিটির কাছে সেই পাওয়ার দেওয়া রয়েছে যে তারা কি করতে পারে না তো এই জায়গাগুলোকে দখল করে তারা নিজেদের স্বার্থে বা শুধুমাত্র নিজেদের স্বার্থে ইন দ্য সেন্স দেশের লোকের স্বার্থে ভালোর স্বার্থে সেই জায়গাগুলো অ্যাকোয়ার করতে পারে এবং নিজেদের কাজ করতে পারে। তারপরে যদি বলা হয় যে টেরিটোরিয়াল ওয়াটার এবং রিসোর্সেস টেরেন দ্যাট হ্যাজ বিন নেশন, ইন্টারন্যাশনাল রিসোর্সের মধ্যে কি পড়ে, দেয়ার আর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন হুইচ রেগুলেট সাম রিসোর্সেস। ইন্টারন্যাশনাল যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, যেমন আমরা জানি ইউনাইটেড নেশনস রয়েছে, তারা কিছু রিসোর্সকে রেগুলেট করে। দিস ওশানিক রিসোর্সেস, যেটা কিনা 200 নটিক্যাল মাইলের পরে গিয়ে যে কোস্ট লাইন, মানে কোনো একটা কান্ট্রি, এটা হচ্ছে ভারতবর্ষের, এটা হচ্ছে কোস্ট লাইন, এবং এই যে নটিক্যাল মাইল মানে যতটা সমুদ্র অবধি ভারতবর্ষের হাত রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা এই নটিক্যাল মাইল তার ওভারে গিয়ে কোনো এরিয়াতে যদি তার কিছু খনন করতে হয়, খোদাই করতে হয়, সেই ক্ষেত্রে সেই কান্ট্রির কোনো হাত থাকবে না, বরঞ্চ এখানে কে ইউজ হচ্ছে না তো কোনো কান্ট্রি থাকছে না, দ্যাট ইজ গোয়িং টু বি দ্য কোস্ট লাইন, ওপেন ওশান, অ্যান্ড নো ইন্ডিভিজুয়াল কান্ট্রি ক্যান ইউটিলাইজ দিস উইদাউট দ্য occurrence of the international institution. India has got the right to 9 manganese nodules from the bed of the Indian Ocean from the area which lie beyond the exclusive economic zone. Exclusive economic zone কাকে বলে, যে ইকোনমিক্যাল জোন মধ্যে শুধুমাত্র আমার দেশের এক্সক্লুসিভিটি থাকবে তাকে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন। মানে ওই এরিয়াটার মধ্যে যদি অন্য কোনো দেশের লোক, যদিও ভারত মহাসাগর প্রত্যেকে পৃথিবীর সবার জন্য ভারত মহাসাগর, কিন্তু ভারত মহাসাগরে যে স্পেশাল আমাদের ইকোনমিক্যাল জোন আছে, সেই এক্সক্লুসিভ ইকোনমিক জোনে কোনো কিছু করতে গেলে পারমিশন কার নিতে হবে, ভারত সরকার নিতে হবে, রাইট? তো এইটাই বলা হচ্ছে যে তার মধ্যে যে ম্যাঙ্গানিজ নডিউল ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট, যেটা সমুদ্রের নিচে পাওয়া যায়, সি বেডে পাওয়া যায়, সেটাকে উত্থান করার জন্য বা উত্তোলন করানোর জন্য, উত্তোলন করানোর জন্য যে পারমিশন দরকার সেটা ভারতের হাতে দেওয়া রয়েছে ভারত মহাসাগরের ক্ষেত্রে, ঠিক আছে, হুইচ ইজ এ ইন্টারন্যাশনাল ইন নেচার। আর এই যে বললাম এই যে ম্যাঙ্গানিজ নডিউলসের কথা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আন্তর্দেশীয় একটা আন্তর্রাজ্যিক একটা বিষয়। অন দ্য বেসিস অফ দেন স্টেটাস অফ ডেভেলপমেন্ট, এবার আরেকটা কিভাবে রিসোর্সকে দেখা হচ্ছে যে ডেভেলপমেন্ট স্টেটাসের উপর ডিপেন্ড করে। ইফ ইউ সি সো দেন দেখো, অন দ্য বেসিস অফ স্টেটাস অফ ডেভেলপমেন্ট পোটেন্সিয়াল রিসোর্সেস হুইচ আর ফাউন্ড ইন রিজিয়ন বাট হ্যাভ নট বিন ইউটিলাইজ, মানে যেখানটায় রিসোর্সেস পাওয়া গেছে যে সমস্ত রিজিয়নে, কিন্তু যেগুলোকে কিনা কোনো ইউজ করা হয়নি, কোনোভাবে ইউজ করা হয়নি সেটা। দ্য ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, পার্টিকুলারলি রাজস্থান অ্যান্ড গুজরাট, হ্যাভ এনর্মাস পোটেন্সিয়াল ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য উইন্ড and solar energy, but so far these have not been developed properly. Developed resources which are surveyed and their quality and quantity have been determined for the utilization. The development of the resources depends on the technology and level of their feasibility. ঠিক আছে, ডেভেলপ রিসোর্স এখানটা বলা হচ্ছে, এবং তারপর হচ্ছে স্টক, তোমার কাছে মেটেরিয়ালসের স্টক কত আছে দেশ হিসেবে, তোমার কাছে কোন কোন জিনিসের কতটা স্টক আছে, দ্যাট ইজ বিন টেলিং হিয়ার। নেক্সট হচ্ছে ইনক্লুডেড অ্যামাং স্টক, ফর এক্সাম্পল water is a compound of 2 gases, hydrogen or oxygen, right? But we do not have advanced technical know how to use it for the purpose, hence it can be considered as a stock. মানে যখন হাইড্রোজেন বা অক্সিজেন যদি আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল স্টক থেকে পাওয়া যেত সেটা আমাদের রিসোর্সেস ধরা হতো, কিন্তু যখন জল রয়েছে আমরা জানি অক্সিজেন হাইড্রোজেন মিলেও জল তৈরি হয়েছে, কিন্তু ইউ ক্যান নট সে যে ওই জলটাকে আমার কাছে প্রচুর জল আছে তার মানে আমার কাছে প্রচুর হাইড্রোজেন বা অক্সিজেন আছে, গট ইট? নাও রিজার্ভ কাকে বলা হচ্ছে, দ্যাট আর দ্য সাবসেট অফ দ্য স্টক। রিজার্ভ মানে কি, যে স্টক মানে বড় অর্থে স্টক, আর রিজার্ভ হচ্ছে সেই স্টকের আন্ডারে কতটা রয়েছে, এবং সেখানটাই হুইচ ক্যান বি পুট ইনটু ইউজ with the help of existing technical know-how, but their use has not been started. This can be used for the meeting future requirement. এবং river water, that is also hydroelectric power stock তৈরি করে, it is been utilized only to the limited extent, thus the water in the dams. ঠিক আছে, মানে কি জলের কথা বলা হচ্ছে, যখন আমি জলের কথা বলছি জল কি আমাদের রিজার্ভস, ঠিক আছে, স্টকের ওপরে আরেকটা সাবসেক্ট ইজ রিজার্ভ, এবং এখানে অ্যাক্টিভিটি কি, প্রিপেয়ার এ লিস্ট অফ স্টক এবং রিজার্ভের কথা বলেছে যেখানটা তুমি রিসোর্সকে আলাদা করতে পারবে তোমার নিজের এরিয়ায়। হোয়াট ইজ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য রিসোর্সের ডেভেলপমেন্ট কাকে বলা হচ্ছে সেটা একবার দেখে নি। সো এখানটায় দেখতে পাচ্ছি ডেভেলপমেন্ট অফ দ্য রিসোর্স মানে রিসোর্সেস আর ভাইটাল ফর হিউম্যান সার্ভাইভাল, ইয়েস উই নো, ভেরি ইম্পর্টেন্ট, যেমন কিনা ফর দ্য মেনটেনিং দ্য কোয়ালিটি অফ লাইফ,
মানুষের সাধারণ জীবনযাত্রাকে মেনটেন করার জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হিউম্যান বিং ইউজ দেম ইনডিসক্রিমিনেটলি অ্যান্ড দিস হ্যাজ লেড টু দ্য ফলোইং মেজর প্রবলেম। কি প্রবলেম? ডেপ্লিশন অফ দ্য রিসোর্সেস ফর স্যাটিসফাইং দ্য গ্রিড অফ ফিউ ইন্ডিভিজুয়াল। কিছু কিছু একটা মানুষ তারা কি করে, নিজেদের লোভের স্বার্থে তারা চেষ্টা করে নিজেদের এইটা স্যাটিসফাই করানোর জন্য। অ্যাকিউমুলেশন অফ দ্য রিসোর্সেস ইন ফিউ হ্যান্ড, কিছু কিছু মানুষের হাতের মধ্যে এটা বন্ধ থাকে। সোসাইটির সকলের রিসোর্স রয়েছে কিন্তু কিছু পাওয়ারফুল লোকেরা এর ওপর প্রভাব প্রতিপত্তি রাখে, সেটা বলা হচ্ছে। নেক্সট যদি দেখা যায় তাহলে পরে দেখব কি, the indiscriminate exploitations of resources has led to global ecological crises such as global warming, ozone layer depletion, environmental pollution and land degradation. These are the point. ঠিক আছে, কি কি জিনিস প্রবলেম করছে দেখো। যখন এই ডিসক্রিমিনেশন হয় সেইগুলো অ্যাকচুয়ালি গ্লোবালি আমাদের যে ন্যাচারাল এক্সটিন্ট মানে এক্সিস্ট তাকে এক্সটিন্ট করে দেওয়ার একটা চেষ্টা হয়। আমরা জানি ওজন লেয়ারে ডেপ্লিশন হওয়া, গ্লোবাল ওয়ার্মিং হওয়া, এই সমস্ত ক্রাইসিস, ইকোলজিক্যাল ক্রাইসিসের সম্মুখীন আজকে মানুষ হয়েছে। অ্যান্ড ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস হ্যাজ বিকাম এসেনশিয়াল ফর এ সাস্টেইনড কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড গ্লোবাল পিস। যদি বিশ্বশান্তির কথা বলা হয় বা সকলে যদি সাস্টেইনেবল লাইফের কথা বলে, সাস্টেইনেবল মানে কি, যেটা কন্টিনিউয়াস, যেটা ভালোভাবে থাকতে পারে তাকে সাস্টেইনেবিলিটি বলে। সেই জীবন পাওয়ার উদ্দেশ্যে প্রত্যেকটা মানুষকে এখন কি করতে হবে, যে আমাদের রিসোর্সেসগুলো পাচ্ছি সেগুলোকে সঠিকভাবে ব্যালেন্স ওয়েতে ইউজ করতে হবে, রাইট? নাও ইফ দ্য প্রেজেন্ট ট্রেন্ড অফ রিসোর্স depletion by a few individual and countries continues, the future of our planet is in danger. এবং এইভাবেই যদি ডিপ্লিশন হয় রিসোর্সেস, তাহলে সত্যি সত্যি পুরো পৃথিবীটা একটা ডেঞ্জারের অবস্থায় আসবে। দ্যাট ইজ বিন সেড। অ্যান্ড হোয়াট ইজ কল্ড দ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইজ এ ইকোনমিক্যাল টার্মস, মানে এটা বলা হচ্ছে যে তুমি তোমার আশেপাশের সমস্ত বিষয়গুলোকে, সমস্ত পরিবেশের জিনিসগুলোকে ইউজ করো এমনভাবে যেগুলো সেটা তোমার ফুরিয়ে না যায় এবং বৃহত্তর স্বার্থে তুমি কন্টিনিউশনে রাখতে পারো। মানে তুমি যখন কন্টিনিউয়াস কয়লা খরচ করছো তার মানে সেটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হচ্ছে না, যদি না তোমার ওই কয়লা রিপ্রোডাকশন হচ্ছে না আর কয়লা শেষ হয়ে যাচ্ছে, তার মানে কি তোমার এনভায়রনমেন্টের যে ইকোলজিক্যাল সেকশন সেটা খারাপ হয়ে যাচ্ছে। নেক্সট যদি দেখা যায় তাহলে রিও দে জেনারিও সামিট যদি দেখি 1992 সালে হয়েছিল, সেখানটায় পরিষ্কারভাবে বলা হয় মোর দ্যান 100 হেড স্টেটস দে মিট ইন রিও দে জেনারিও, এবং সেখানটায় ব্রাজিলে বলা হয় ফর দ্য ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল আর্থ সামিট হয়। প্রথম ইন্টারন্যাশনাল আর্থ সামিট কোথায় হয়? রিও দে জেনারিও ইন 1992. That is first question. And then summit was conveyed to the addressing urgent problem of the environmental protection and the social economic development at the global level. So what it was about, the socio-economical and global development. ঠিক আছে, কি কি জায়গায় রিও দে জেনারিওর এই আর্থ সামিট মানে কি পৃথিবীব্যাপী যে সামিট, সেটা হচ্ছে কিসের সামিট? কেন না, তো পৃথিবীটাকে যাতে বাসযোগ্য করে তোলা যায়, রিসোর্সেসকে যেন ঠিকভাবে ইউজ করা যায়। অ্যান্ড the assembled leaders signed the Declaration Act on Global Climate Change and Biological Diversity. রিওর যে কনভেনশন সেটা এন্ডোর্স করেছিল কি গ্লোবাল ফরেস্ট প্রিন্সিপাল, এবং তারা 21টা এজেন্ডা, দ্য এজেন্ডা 21 এখানে করে কেন না, তো 21st সেঞ্চুরিতে যাতে তারা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল পাস করতে পারে বা লাভ করতে পারে। হোয়াট ইজ এজেন্ডা 21? এজেন্ডা 21 এর মানে কি সেটা একটুখানি দেখি। এজেন্ডা 21 এর মানে হচ্ছে ইট ইজ আ ডিক্লারেশন সাইন্ড বাই দ্য ওয়ার্ল্ড লিডার ইন 1992। এটা ডিক্লারেশন 1992 সালে এটা সাইন করা হয় অ্যাট দ্য ইউনাইটেড নেশনস কনফারেন্স, যেটা UNCERT-তে, ঠিক আছে, ইউনাইটেড নেশন কনফারেন্স অফ দ্য এনভায়রনমেন্ট এবং ডেভেলপমেন্টে, যেটা কিনা রিও ডে জেনারিওতে হয়েছিল ব্রাজিলে। সেখানে কিছু লিখিত এজেন্ডা নেওয়া হয়েছিল টু মেক দ্য ওয়ার্ল্ড বেটার প্লেস টু মেক ইট হ্যাবিটেট, এবং সেই কারণে ওয়ান মেজর অবজেক্টিভ নেওয়া হয়েছিল এজেন্ডা 22-তে, এভরি লোকাল গভর্নমেন্ট শুড ড্র ইটস ওন লোকাল এজেন্ডা 21। তো আমাদের ভারতবর্ষের কাছেও যে নেচারকে ঠিকঠাক করে রাখার, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি যে সমস্ত রুলস এবং রেগুলেশনসগুলো আছে সেগুলোকে আমরা মনে রাখতে পারি যে রিও দে জেনারিও যে আর্থ সামিট হয়েছিল তার থেকে নিয়ে আসা একটি বিষয়বস্তু। সো নেক্সট হচ্ছে রিসোর্সের প্ল্যানিং, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। To do the planning of the resources, planning of the widely accepted strategy for the injudicious use of resources. So first of all, কেউ একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্ব নিয়ে গিয়ে রিসোর্সকে ধরে রেখে দিয়েছে তারা। ওকে, বাই দ্য ওয়ে আমি একটুখানি জোরে পড়াচ্ছি, হয়তো অনেকে আবার কমেন্ট করবে, প্লিজ স্লো, বাট yes, one more thing, this class is going on a premiere so that I can cover whole thing. লাইভে অনেক বেশি ইন্টারাক্টিভ করতে হয়, অনেক বেশি কথা বলতে হয় এবং সেখানটা সময় নষ্ট হয়, তো সেই জন্য উই আর জাস্ট ডুইং ইট টু দি পয়েন্ট। সো যারা কমেন্ট করেছিল লাস্ট দিন তাদের আমি উত্তর দিয়ে দিলাম, ঠিক আছে।
So it has importance in a country like India, which has enormous diversity in the availability of the resources. There are regions which are rich in certain type of resources but deficit also. মানে কোনো জায়গায় যদি আমরা তাকিয়ে দেখি সেই সব জায়গাটাই যে একদম পুরো রিসোর্স ভর্তি হবে সেটা নয়, কম বেশি থাকে। তো সেই কম বেশির আদান প্রদানটা ব্যালেন্স করাটার দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হবে থ্রু দ্য গভর্নমেন্টাল পলিসিস। দ্যাট অল ইজ বিন টোল্ড হিয়ার। দ্য কোল্ড ডেজার্ট থেকে, যেমন লাদাখের কথা আমি আগের দিনও বলেছি, লাদাখ ইজ বিন কল্ড হোয়াট? ইট ইজ এ কোল্ড ডেজার্ট। মানে যেমন আমাদের কাছে হট ডেজার্ট রয়েছে, দ্যাট ইজ রাজস্থান, রাইট, থর। এবং কোল্ড ডেজার্ট কোথায় অবস্থিত? না তো আমাদের কাছে রয়েছে, দ্যাট ইজ কল্ড দ্য লাদাখ। দ্যাট ইজ রিলেটিভলি আইসোলেটেড ফ্রম দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি। ইট হ্যাজ এ ভেরি রিচ কালচারাল হেরিটেজ বাট ইট ইজ ডেফিসিয়েন্ট অফ ওয়াটার। তুমি যদি ডেজার্ট কেন বলা হচ্ছে? কারণ এখানে জল পাওয়া যায় না, তাই তো? না রাজস্থানের মরুভূমিতে পাওয়া যায়, না লাদাখের মরুভূমিতে পাওয়া যায়। লাদাখে হচ্ছে ঠান্ডা ডেজার্ট, তো এখানে জল নেই। ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সাম ভাইটাল মিনারেলস সেগুলো রয়েছে। দিস কলস ফর ব্যালেন্স রিসোর্স প্ল্যানিং ইন দ্য ন্যাশনাল, স্টেট, রিজিওনাল, লোকাল লেভেলস। সো দেয়ার ইজ এ অ্যাক্টিভিটি অ্যান্ড নেক্সট ডে উই আর গোয়িং টু ডু হাউ টু ডু দিস রিসোর্স প্ল্যানিং। এই রিসোর্স প্ল্যানিংয়ের অ্যাভেলেবিলিটি কীভাবে করা হয় সে সম্পর্কে আমরা ক্লাস করব কালকে রাত 8টায়। ভুলো না, আজকের ক্লাসের সেকেন্ড পার্ট আমরা করতে চলেছি, ক্লাস 10 NCERT, which is going to be in Bengali. And please share the video if you feel like it is good, and join korejo. If you have to write down anything, you can write me on my Telegram, which is Puja for Bengal. So bye bye, take care and Jai Hind.